হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, রেলওয়ে, সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করেই প্রস্তুতি নিচ্ছি। 40টি করে জিকে প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং সাথে থাকছে এক্সট্রা নোটস। প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই কমন পাবে। তো আজকে আমরা 10 নম্বর প্র্যাকটিস সেট করব। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে। কোন দেশ ভারতের সাথে ভারুনা 2025 নৌ মহড়ায় অংশীদারি হচ্ছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। নিজের কোন দেশ ভারতের সাথে ভারুনা 2025 নৌ মহড়ায় অংশীদারি হচ্ছে? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, ফ্রান্স। 2 নম্বর প্রশ্ন দেখো, 2025 সালের কবাডি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ইংল্যান্ডে। 3 নম্বর প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব চড়ুই দিবস পালিত হয়ে থাকে? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 20 মার্চ। 20 মার্চ প্রতি বছর বিশ্ব চড়ুই দিবস পালিত হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশনে কাস্টিং ভোট বলা হয়। যখন লোকসভাতে দুটো পক্ষেরই ভোট বা ভোটাভুটি সমান হয়ে যায়, পক্ষ এবং বিরোধী পক্ষের ভোট যখন সমান হয়ে যায়, তখন স্পিকার একটা ভোট দান করে এবং সেই ভোটের ফলে কোনো একটা দল বিজয়ী হয়। তো সেই ভোটটাকেই সেই জন্য বলা হয় দেখে কাস্টিং ভোট। এবং শুধুমাত্র স্পিকার তখনই ভোট দিতে পারে যখন এই রকম সিচুয়েশন তৈরি হয়, পক্ষ বিপক্ষ সমান হয়ে যায়। এছাড়া কিন্তু লোকসভার স্পিকার ভোট দিতে পারে না। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025 এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, যে চ্যানেলটি লাক্ষা দ্বীপপুঞ্জ এবং মালিকু প্রবাল প্রাচীরকে পৃথক করেছে তা নিচের কোনটি নামে পরিচিত? যে চ্যানেলটি লাক্ষা দ্বীপপুঞ্জ এবং মালিকু প্রবাল প্রাচীরকে পৃথক করেছে সেটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, 9 ডিগ্রি চ্যানেল। দেখো, 9 ডিগ্রি চ্যানেল লাক্ষা দ্বীপপুঞ্জ এবং মালিকু প্রবাল প্রাচীরকে পৃথক করে এবং 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক করে। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে উৎপাদিত রবারের বৃহত্তম ভগ্নাংশ উৎপাদন করে থাকে? অর্থাৎ নিচের কোন রাজ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ রাবার উৎপন্ন হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, পাগলাদিয়া বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, আসামে পাগলাদিয়া বাঁধ প্রকল্পটি অবস্থিত রয়েছে। এবং এটা কোন নদীর উপর অবস্থিত রয়েছে? ব্রহ্মপুত্র।
ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, পালি গ্রন্থে নিজের কাকে নিগন্থ নাতপুত্র বলে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভগবান মহাবীরকে নিগন্থ নাতপুত্র হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তিনি ছিলেন শেষ এবং 24তম তীর্থঙ্কর। ওকে, পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখব, ঋগ্বেদের বিতস্তা শব্দটি নিচের কোন নদীকে বোঝায়? চারটি নদী রয়েছে, সিন্ধু নদী, বিয়াস নদী, ঝিলাম নদী এবং চেনাব নদী। অর্থাৎ এই চারটে নদীর মধ্যে থেকে কোন নদীর প্রাচীন নাম ছিল বিতস্তা, যেটা ঋগ্বেদে মেনশন রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ঝিলাম নদী। দেখো, ঋগ্বেদের ঋগ্বৈদিক নাম এবং ভারতীয় নদীগুলির আধুনিক নাম আমরা দেখে নেব। দেখো, সিন্ধু নদ, সেটা এখন বর্তমানে সিন্ধুই নাম রয়েছে। বিতস্তা যে প্রাচীন নাম ছিল সেটা অ্যাকচুয়ালি বর্তমানে ঝিলাম নদী। আসিকিনি যেটা প্রাচীন নাম সেটা অ্যাকচুয়ালি এখন বর্তমানে চেনাব নদী। বিপাশা যে নদীটির নাম সেটা অ্যাকচুয়ালি বর্তমানে বিয়াস নদী। পুরুষিনী যেটা প্রাচীন নাম ছিল সেটা বর্তমানে অ্যাকচুয়ালি রবি নদী। শতদ্রু যেটা প্রাচীন নাম সেটা বর্তমানে সুতলেজ। গোমল সেটা হচ্ছে গোমতী এবং দৃশ্যবদতী সেটা হচ্ছে বর্তমানে ঘাগর নদী। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বিভিন্ন প্রাচীন নাম নদীগুলির পরীক্ষা কিন্তু এসে থাকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তমের রচয়িতা নিজের কোন লেখক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাচীন গ্রন্থ, ঐতিহাসিক গ্রন্থ। তো এই দেবী চন্দ্রগুপ্তমের লেখক নিচের কোন ব্যক্তি? চারজন বিখ্যাত ব্যক্তির নাম রয়েছে, বিশাখ দত্ত, দণ্ডিন, ভরবী এবং কালিদাস। সঠিক উত্তর হবে অপশন এ, বিশাখ দত্ত দেবী চন্দ্রগুপ্তম রচনা করেছিলেন। বিশাখ দত্তের আর কি গুরুত্বপূর্ণ বইয়ের নাম রয়েছে সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। খুবই গুরুত্বপূর্ণ বই, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, মুদ্রা রাক্ষস। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ এবং রচয়িতার নাম আমরা একটু দেখে নেব। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য, কামসূত্র লিখেছেন পাতসান, মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক, পবনদূত লিখেছেন ধৈ, গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। নেক্সট 11 নম্বর প্রশ্ন, সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? চারটি অপশন রয়েছে, কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক, ব্যাংকিং এবং আর্থিক খাত, নির্বাচনী সংস্কার, ভারতের সংবাদপত্রের স্বাধীনতা। তো সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্কের সাথে। সরকারিয়া কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ কমিটি এবং কোন উদ্দেশ্যে এগুলো বানানো হয়েছিল সেগুলো একটু দেখে নেব। কোঠারি কমিশন নির্মিত হয় শিক্ষার জন্য, স্যাটলার কমিশনও নির্মিত হয় শিক্ষার জন্য, হান্টার কমিশনও নির্মিত হয় শিক্ষার জন্য। মন্ডল কমিশন তৈরি করা হয় অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের জন্য। নরেশচন্দ্র কমিশন গঠিত হয় বিমান চলাচল উন্নয়নের জন্য। মুখার্জি কমিশন গঠিত হয় নেতাজির অন্তর্ধান রহস্যর জন্য। নেক্সট অশোক মেহতা কমিশন প্রতিষ্ঠিত হয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য। আর্কওয়ার্থ কমিশন প্রতিষ্ঠিত হয় রেলের জন্য। ম্যানফিল্ড কমিশন প্রতিষ্ঠিত হয় পুলিশ সার্ভিসের জন্য। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিচের কোন সংশোধনী আইনকে মিনি সংবিধান বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধানের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো।
সঠিক উত্তর হবে অপশন বি। 42তম সংশোধনী আইন 1976 সালে যেটি হয়েছিল তাকে মিনি কনস্টিটিউশন বলা হয় বা মিনি সংবিধান বলা হয়, কেননা এই সংবিধান সংশোধনীতে প্রচুর কিছু চেঞ্জ করা হয়েছিল, যে কারণে এটাকে মিনি সংবিধান বলা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করেছে? নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্যটিকে অন্তর্ভুক্ত করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, 86তম সংবিধান সংশোধনী আইন, এবং এটা হয়েছিল কত সালে? 2002 সালে। এবং বর্তমানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে, তো এইখানে 86তমতে 11তম এবং বাকি 10টি মৌলিক কর্তব্য 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। ঠিক আছে, আর বাকি একটা অর্থাৎ 11তম 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে। দেখো, সংবিধানের 86তম সংশোধনী আইন অনুচ্ছেদে 51 এর অনুচ্ছেদ অধীনে একটি নতুন মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে, যেখানে লেখা রয়েছে যে এটি ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হবে, যিনি একজন পিতামাতা বা অভিভাবক, তার সন্তান বা তার ওয়ার্ডের 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুর মধ্যে শিক্ষার সুযোগ প্রদান করা। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ন্যাশনাল হাউজিং ব্যাংক বা এনএইচবি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1988 সালে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্ব সহাবস্থানের জন্য ব্যবহৃত হয়? অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখানে মুদ্রাস্ফীতিও রয়েছে এবং প্রচুর উচ্চ বেকারত্ব রয়েছে, সেই রকম সিচুয়েশনকে আমরা নিচের কোনটি বলে থাকি? চারটি অপশন, ডিপ্রেশন, রিসেশন, রিফ্লেশন নাকি স্ট্যাগফ্লেশন। সঠিক উত্তর হবে অপশন ডি, স্ট্যাগফ্লেশন বলে থাকি। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সম্প্রসারিত মহাবিশ্ব আবিষ্কারের জন্য নিচের কাকে কৃতিত্ব দেয়া হয়? আজকের ক্লাসে অনেকগুলো সায়েন্সের উপর থেকে প্রশ্ন উত্তর রেখেছি। তোমরা গত ক্লাসে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে সায়েন্সের প্রশ্ন উত্তর বেশি পরিমাণে রাখতে। তো প্রত্যেকটা টপিক থেকেই, প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করেছি। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে। তো সম্প্রসারিত বিশ্ব অর্থাৎ এক্সপ্যান্ডেবল ইউনিভার্স, এক্সপ্যান্ডেবল ইউনিভার্স, তো এটি আবিষ্কার করার জন্য কাকে কৃতিত্ব দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, এডউইন হাবেলকে, যার নামে হাবেল টেলিস্কোপ রয়েছে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেব। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ, মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার, টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড এবং ফার্নস ওয়াতওয়ার্থ, টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল এবং টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স, রেডিও আবিষ্কার করেন মার্কনি, এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন ডব্লিউ.এইচ. ক্যারিয়ার, রেফ্রিজারেটর আবিষ্কার করেন জ্যাকব পার্কিন্স। নেক্সট 17 নম্বর প্রশ্ন, 4 ডিগ্রিতে জলের ঘনত্ব কত? এটা হবে জলের। ঠিক আছে, জলের ঘনত্ব কত 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে? চারটি অপশন রয়েছে, 1.0, 1.0 ইন্টু 10⁻² কেজি মিটার মাইনাস 3, নাকি 1.0 ইন্টু 10⁻³ কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস 3, 10 কেজি মিটার পার মাইনাস 3। তো সঠিক উত্তর কি হবে? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন সি, 1 ইন্টু 10⁻³ কেজি পার মিটার টু দি পাওয়ার মাইনাস 3। ঠিক আছে, এবং 4 ডিগ্রি উষ্ণতায় জলের কি হয়? ঘনত্ব সর্বাধিক হয়। ঠিক আছে, ডেন্সিটি
সর্বাধিক হয়? নেক্সট 18 নম্বর প্রশ্ন। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সিলিকেটকে সাধারণত কি বলা হয়ে থাকে? 4টি অপশন: অ্যাসবেস্টস, বোরাক্স, বেকিং সোডা নাকি ওয়াশিং সোডা? সঠিক উত্তর হবে অপশানে অ্যাসবেস্টস বলা হয়ে থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সিলিকেটকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ যৌগ, তাদের রাসায়নিক নাম এবং সংকেত আমরা দেখে নেব। জল হলো ডাই হাইড্রোজেন মনোক্সাইড H2O। খাদ্য লবণ হলো সোডিয়াম ক্লোরাইড NaCl। কলি চুন সেটি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল টু। পোড়া চুন হলো ক্যালসিয়াম অক্সাইড CaO। কাপড় কাচা সোডা হলো সোডিয়াম কার্বনেট Na2CO3। কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। এছাড়া ফটকিরি হলো শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট K2SO4 Al2SO4 24H2O। জিপসাম হয়ে যাবে শোধক ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O। এবং বেকিং পাউডার হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। নেক্সট 19 নম্বর প্রশ্ন। নিচের কোন রাসায়নিক পদার্থটি টিনের মাখন নামেও পরিচিত? অর্থাৎ বাটার অফ টিন বলা হয় তাকে। 4টি অপশন: স্ট্যানিক ক্লোরাইড, সোডিয়াম পারবোরেট, পটাশিয়াম নাইট্রেট নাকি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কোনটিকে টিনের মাখন বা বাটার অফ টিন বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে স্ট্যানিক ক্লোরাইডকে। নেক্সট 20 নম্বর প্রশ্ন। পিতল নিচের কোন ধাতুর একটি ধাতু সংকর? সঠিক উত্তর হবে অপশন বি তামা এবং দস্তা। তামা মানে কি? কপার, আর দস্তা মানে হচ্ছে জিঙ্ক। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতু সংকর এবং তাদের গঠন আমরা দেখে নেব। পিতল হচ্ছে তামা এবং দস্তা। ব্রোঞ্জ হলো তামা এবং টিনের মিশ্রণ। জার্মান সিলভার হলো তামা, দস্তা এবং নিকেলের মিশ্রণ। গান মেটাল হলো তামা, টিন, দস্তা এবং সীসার মিশ্রণ। রোজ মেটাল হলো বিসমাথ, সীসা এবং টিনের মিশ্রণ। টাইপ মেটাল হলো টিন, সীসা, অ্যান্টিমনির মিশ্রণ। নেক্সট ম্যাঙ্গানিজ স্টিল হলো লোহা এবং ম্যাঙ্গানিজের ধাতু সংকর। নিকেল স্টিল হলো লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের ধাতু সংকর। ইনভার হলো লোহা এবং নিকেলের ধাতু সংকর। রাংঝাল হলো সীসা এবং টিনের ধাতু সংকর। রোল্ড গোল্ড হলো তামা এবং অ্যালুমিনিয়ামের ধাতু সংকর। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম, আজকে এক্সট্রা নোটসও রেখেছি অনেক। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। এগুলির মধ্যে কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? 4টি অপশন রয়েছে দেখো। কোরান্ডাম, কেইসেরাইট, পিচ ব্লেন্ড নাকি অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ? তো অ্যালুমিনিয়ামের আকরিক শুধুমাত্র অপশনে কোরান্ডাম হয়ে যাবে অ্যালুমিনিয়ামের আকরিক। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতুর নাম এবং তাদের আকরিকের নামগুলো আমরা দেখে নেব। দেখো লোহার আকরিকে কি রয়েছে? হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট। তামার আকরিকে কি রয়েছে? কপার গ্ল্যান্স, কপার পাইরাইটিস। অ্যালুমিনিয়ামের আকরিকে কি রয়েছে? বক্সাইট, ডায়াসপোর, ক্রায়োলাইট। দস্তার আকরিকে কি রয়েছে? জিঙ্ক ব্লেন্ড এবং ক্যালামাইন। সিসার আকরিকে কি রয়েছে? গ্যালেনা। টিনের আকরিক কি রয়েছে? ক্যাসিটেরাইট। নিকেলের আকরিক কি রয়েছে? মিলরাইট। 22 নম্বর প্রশ্ন। নিচের কোনটির সাহায্যে রক্তের প্লাজমা অপসারণ করাকে সিরাম বলা হয়ে থাকে? 4টি অপশন দেখো। ফাইব্রিন, থমব্রিন, ফাইব্রিনোজেন নাকি কোলাজেন। নিচের কোনটি রক্তের প্লাজমার মাধ্যমে অপসারণ করা হয় এবং যেটাকে আমরা সিরাম বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন সি ফাইব্রিনোজেন। 23 দেখো।
নিচের কোন রঙ্গকটি পাতা, ফল এবং ফুলকে হলুদ রং দেয়? খুবই স্ট্যান্ডার্ড এবং লেভেলের প্রশ্ন উত্তর রাখা হয়েছে সায়েন্স থেকে বা অন্যান্য সাবজেক্ট থেকেই বলো না কেন। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, সামনেই ফুড এসআই পরীক্ষা, এখান থেকে অনেকটা প্র্যাকটিস হবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, জ্যান্থোফিল। জ্যান্থোফিল পাতা, ফল এবং ফুলকে হলুদ রং দিয়ে থাকে। 24 নম্বর প্রশ্ন দেখো, অপটিক নার্ভের কাজ কি? এটা ইজি প্রশ্ন। অপটিক, অপটিক্যাল কিসের সাথে সম্পর্কিত? 4টি অপশন দেখে উত্তর করার চেষ্টা করো। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশনে মস্তিষ্ক এবং চোখের মধ্যে সংকেত রিলে করে থাকে অপটিক নার্ভ। 25 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে অনঙ্গ রচনা করেন? একটি ঐতিহাসিক গ্রন্থ অনঙ্গ, সেটি রচনা করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, জ্ঞানেশ্বর। 26 নম্বর প্রশ্ন দেখো, আব্দুল হামিদ লাহোরী রচিত বাদশাহনামা বা সম্রাটের ক্রনিকল সরকারি চাক্ষুষ ইতিহাস কি নিম্নলিখিত কোন মুঘল সম্রাটের রাজত্বের বিশদ বিবরণ দেয়? অর্থাৎ এই বাদশাহনামা যেটা লিখেছেন আব্দুল হামিদ লাহোরী, সেটা নিচের কোন মুঘল সম্রাটের চাক্ষুষ ইতিহাসের বিবরণ দিয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, শাহজাহানের রাজত্বের। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বাদশাহনামা কে লিখেছেন, সঠিক উত্তর হয়ে যাবে তখন আব্দুল হামিদ লাহোরী। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বন্দেগানি চাহেলগাম বা 40-এর চক্র আয়োজন করেন? অর্থাৎ বন্দেগানি চাহেলগানি বা 40 চক্র কে প্রতিষ্ঠা করেছিলেন, নিচের কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন ডি, ইলতুৎমিশ। 28 দেখো, ভারতের প্রাচীন শিল্প ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য নিচের মধ্যে কে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেছিলেন? 4 জন ব্যক্তির নাম রয়েছে। তো ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতি নিচের কে ছিলেন? এখানে লখনৌ অধিবেশন মেনশন করে দিই 1916 সাল। বিখ্যাত লখনৌ অধিবেশন, যেখানে চরমপন্থী এবং নরমপন্থী, ঠিক আছে, চরমপন্থী এবং নরমপন্থী কি হয়েছিল, মিলিত হয়। তো সেই সভাতে কে সভাপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অম্বিকাচরণ মজুমদার। 30 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোন কারণে ব্রিটিশ কর্তৃক কাইজার ই হিন্দ উপাধিতে ভূষিত হন? ভিভিআই করবে, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে কাইজার ই হিন্দ কার উপাধি, তখন সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। তো ব্রিটিশদের কর্তৃক কেন এই কাইজার ই হিন্দ উপাধিতে ভূষিত হয়েছিলেন মহাত্মা গান্ধী? 4টি অপশন রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, বোয়ারের যুদ্ধে তার কাজের জন্য। 31 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে সংগত সভার প্রতিষ্ঠাতা ছিলেন? নিচের কোন ব্যক্তি সংগত সভার প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, কেশবচন্দ্র সেন। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1860 সালে। 32 নম্বর প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? 4টি অপশন রয়েছে, ডুমা, ইউনান, ন্যাসেট এবং খুরাল। তো সঠিক উত্তর হবে অপশন এ,
ডুমা। ডুমা হলো রাশিয়ার পার্লামেন্টের নাম। দেখো বিভিন্ন দেশের নাম এবং তাদের আইনসভার কি কি নাম রয়েছে একটু দেখে নিই। ভুটানের আইনসভার নাম সংডু, আফগানিস্তানের আইনসভার নাম সোরা, মালদ্বীপ, মালয়েশিয়া এবং ইরান তিনটেরই আইনসভার নাম হচ্ছে মজলিস। মায়ানমারের আইনসভার নাম হচ্ছে পাইথু হুলটাউ। এছাড়া ইসরায়েলের পার্লামেন্টের নাম ন্যাসেট, জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, ডেনমার্কের পার্লামেন্টের নাম ফোকেট, মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম খুরাল এবং ক্রোয়েশিয়ার পার্লামেন্টের নাম সাবর। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট ৩৩ নম্বর প্রশ্ন, নিউট্রন কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন। 34, ডাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ হ্রদ। এই ডাল হ্রদের উপর ভারতের একমাত্র ভাসমান পোস্ট অফিস রয়েছে। তো সেটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীনগরে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদের নাম, তাদের প্রকৃতি এবং অবস্থান দেখে নেব। কোল্লেরু হ্রদ স্বাদু জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত জলের হ্রদ, রাজস্থানে অবস্থিত। ভেম্বানাদ হ্রদ লবণাক্ত জলের হ্রদ, কেরালাতে অবস্থিত। পুলিকট হ্রদ লবণাক্ত জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। উলার হ্রদ স্বাদু জলের হ্রদ, কাশ্মীর উপত্যকাতে অবস্থিত। লোকটাক হ্রদ স্বাদু জলের হ্রদ, মণিপুরে অবস্থিত রয়েছে। 35 দেখো, হরিয়ালি বৈশাখী কোন রাজ্যের প্রচলিত উৎসব? চারটি অপশন। সঠিক উত্তর হবে অপশন সি, হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব হরিয়ালি এবং বৈশাখী। 36, বোধগয়া যে বিখ্যাত স্থানটিতে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন সেটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোধগয়া যে বিখ্যাত স্থানটিতে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন সেটি নিচের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, নিরঞ্জনা নদীর তীরে। 37, লোকসভায় যে কোনো অ্যাকচুয়ালি ব্যবসা নয়, এটা হচ্ছে কার্য, কার্য হবে। কার্য লেনদেনের জন্য সর্বনিম্ন কোরামের প্রয়োজন হয় সেটি কত? তো কোরাম পূরণের জন্য কত সংখ্যক লোকজন থাকা দরকার? সঠিক উত্তর হবে 1-10 জন। নেক্সট 38, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস বা এনসিবিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? ভিভিআই করো প্রশ্নটিকে। সঠিক উত্তর দেখে নাও অপশন সি, 1993 সালে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস প্রতিষ্ঠিত হয়। 39 দেখো, নিচের কোনটি বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে হাসান গাঙ্গু, মোহাম্মদ শাহ প্রথম, তাজউদ্দিন ফিরোজ শাহ নাকি আহমেদ শাহ ওয়ালি। তো নিচের কোন ব্যক্তি বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশানে হাসান গাঙ্গু। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বংশ, তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট কারা ছিলেন একটু দেখে নেবো। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, শেষ রাজা নাগদশক। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ এবং শেষ রাজা কালাশোক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, শেষ রাজা ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ সম্রাট বৃহদ্রথ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজলু কথফিসিস, শেষ সম্রাট বাসুদেব। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক, শেষ সম্রাট ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, শেষ সম্রাট ছিলেন জীবিতগুপ্ত।
পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকর বর্ধন, শেষ সম্রাট হর্ষবর্ধন। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও। হলুদ বিপ্লব নিম্নের কোনটির সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, তৈল বীজ বা বস্ত্র উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে হলুদ বিপ্লব। দেখো ডিটেলসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপ্লব এবং কৃষির সাথে সম্পর্কিত একটু তথ্য দেখে নিই। সবুজ বিপ্লব ধান এবং গমের উৎপাদন বৃদ্ধির সাথে, নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে, শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে, হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সাথে, লাল বিপ্লব টমেটো ও মাংস উৎপাদনের সাথে, গোলাপি বিপ্লব পেঁয়াজ এবং চিংড়ি উৎপাদনের সাথে, কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদনের সাথে এবং সোনালী বিপ্লব মধু এবং ফল উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে। টোটাল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025 এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ 2025, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।